উপস্থিত শুনছে যে আমাদের দেশের একটি সাধারণ সমস্যা, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের আহ, এই রোগে ভুগতে বেশি দেখা যায়। অর্থাৎ বলা হচ্ছে যে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত তুলনামূলকভাবে বা রেশিও অনুযায়ী বেশি দেখা যায়। তবে এটা কিন্তু অনেক সময় দেখবেন যে বাচ্চাদেরও হয়ে থাকে। এটা কিন্তু অনেক সময় বাচ্চাদেরও হয়ে থাকে, শুধু যে বয়স্কদের হবে বিষয়টা এরকম না, বা জোরালো ভাবে আমরা এটা কখনোই বলতে পারবো না যে শুধু বৃদ্ধদের। তবে রেশিও অনুযায়ী বৃদ্ধদের বেশি। আর বাচ্চাদের কখন হয়? যে বাচ্চাগুলো মূলত অপুষ্টিজনিত রোগে ভোগে, হ্যাঁ, অপুষ্টিজনিত রোগে ভোগে, সে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এই গাউট বা বাত ব্যথাটা দেখা দেয়। আরেকটা হচ্ছে গ্রোথ রিডাকশন। বাচ্চার জন্মের পর যদি স্বাভাবিকভাবে বৃদ্ধি না হয়, অর্থাৎ বোনসের যে ডেভেলপমেন্ট, বোনসের যে বৃদ্ধি, জয়েন্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট গুলো স্বাভাবিকভাবে না হওয়া, সেমিনাল ফ্লুইড, জয়েন্টের ফ্লুইড গুলোকে বলা হচ্ছে সেমিনাল ফ্লুইড, এই ফ্লুইড গুলো মূলত স্বাভাবিকভাবে যদি জন্মগত ভাবে যদি কম থাকে, রিডাকশন হয়ে থাকে, সেক্ষেত্রে বাত ব্যথা দেখা দিতে পারে। আরেকটা বিষয়, ব্লাডের মধ্যে যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, সেক্ষেত্রে সাধারণত কি বলবো যে সাধারণত বাত ব্যথাটা হয়ে থাকে। তো এই যে একটা কথা বলা হচ্ছে যে বৃদ্ধ বয়সে বেশি হওয়ার পেছনে নর্মাল কারণ, বা মানে আমাদের চিন্তাধারা অনুযায়ী নর্মালি আমরা কি দেখি, বৃদ্ধদের সাধারণত কি যখন একটা বয়স পার হয়ে যায়, অর্থাৎ 50 40 বয়স হয়ে যায়, তখন দেখবেন অনেক সময় মানুষের কি হয়, প্রোস্টেট গ্ল্যান্ড ফুলে যায় বা বড় হয়ে যায়। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় বা ফুলে যায়। তো এই যে একটা বয়স পরে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, ফুলে যায়, তো এটা কিন্তু এক পর্যায়ে গিয়ে প্রস্রাবের একটা ইফেক্ট ফেলে। না প্রস্রাব ঘন হবে, না ফোটায় ফোটায় প্রস্রাব আসবে, নয়তো প্রস্রাব ধরে রাখতে পারবে না। এরকম কিছু ক্রাইটেরিয়া কিন্তু দেখা দেয়। তো এইরকম যখন ক্রাইটেরিয়া দেখা দেয়, তখন আমরা ধরে নিই যে এটা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তারপর এটা ধরতে পারি যে ইলনার্স প্রোস্টেট গ্ল্যান্ড, মানে প্রোস্টেট গ্ল্যান্ডটা হয়তো বড় হয়ে গেছে। পাশাপাশি ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে, অর্থাৎ টোটাল যে ইউরেটার দুইটা আছে, ধরো মূত্রনালী যেগুলোকে বলা হয়, তো এই মূত্রনালী গুলো যদি কোনোভাবে সংকুচিত হয়ে যায়, সেক্ষেত্রে এরকম হতে পারে। অর্থাৎ স্বাভাবিকভাবে প্রস্রাবটা পাস হতে পারে। প্রস্রাবের সঙ্গে কি যায়? ইউরিয়া যায়। ইউরিয়া যায়। তো যখন এই প্রস্রাবের সঙ্গে বিষাক্ত ইউরিয়া গুলো বের হয়ে চলে যায়, তখন কিন্তু মানুষ সুস্থ থাকে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে প্রস্রাব হওয়ার কথা ছিল, সে প্রস্রাব হচ্ছে না। পাশাপাশি একটা বিষয় হচ্ছে কি যে প্রস্রাব যদিও হচ্ছে, তবে পরিমাণে অল্প এবং অনগাঢ়, অনগাঢ়, এবং ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকতেছে। কিছু প্রস্রাব ভেতরে আটকে থাকতেছে, কিছু প্রস্রাব বের হয়ে যাচ্ছে। এই যে ভেতরে আটকে থাকা যে প্রস্রাবটা, এখান থেকে এই ইউরিক অ্যাসিড গুলো আস্তে আস্তে পরবর্তীতে রক্ত পরিশোধনের মাধ্যমে আবার ব্লাডে গিয়ে জমা হচ্ছে। যাওয়ার ফলে এটা দীর্ঘমেয়াদী প্রসেসে যখন চলমান থাকে, তখন কি হয়, ব্লাডের মধ্যে ইউরিক অ্যাসিডটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। তো এই যে বিশেষ করে মেল এবং ফিমেল দুইজনের ক্ষেত্রে ব্লাডের মধ্যে যে নর্মাল ইউরিক অ্যাসিডের লেভেল, হ্যাঁ, ইউরিক অ্যাসিডের যে নর্মাল লেভেল বা নর্মাল ভ্যালু যেটা আমরা বলে থাকি, এটার কিছু রেশিও বা এটার কিছু বিষয় আছে। যেমন সাধারণত ভাবে ইউরিক অ্যাসিড যখন ব্লাড থেকে আমরা পরীক্ষা করি, সেক্ষেত্রে আমরা 3.5 থেকে 7.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, হ্যাঁ, এটা মূলত ফিমেলদের ক্ষেত্রে হয়ে থাকে, সরি মেলদের ক্ষেত্রে হয়ে থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে 2.5 থেকে 6 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটা সাধারণত নর্মাল রেঞ্জ বা নর্মাল ভ্যালু। আমি একটু লিখে দিচ্ছি, নর্মাল রেঞ্জ। এই রেঞ্জের বাইরে যখন চলে যাবে, তখন সেটাকে আমরা মূলত সাধারণত ইউরিক অ্যাসিড বৃদ্ধি বা বেশি হওয়া এটাকে বলবো। তো দেখেন, যখন একটা স্বাভাবিক মানুষের ইউরিক অ্যাসিডের রেঞ্জটা এরকম থাকে, তখন কিন্তু সাধারণত গাউট বা বাত ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না, প্রস্রাব ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না, এই ধরনের কোনো ইস্যু কিন্তু থাকে না। যখন এটা ইনক্রিজ করে, এর থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ গ্রেটার দেন হয়ে যায়, তখন সাধারণত ভাবে আমরা দেখতে পাই যে এই ধরনের বেশ কিছু সমস্যা দেখা দেয়। চলুন দেখি যে আসলে আহ, সাধারণত গাউট বা বাত ব্যথা হলে কি কি সমস্যা। এক নম্বরে বলা হচ্ছে পায়ের বুড়ো আঙ্গুলে প্রচন্ড ব্যথা হবে, অর্থাৎ সবচেয়ে যেটা আমরা বলে থাকি যে বড় বা বৃদ্ধাঙ্গুলি গুলো, এই বৃদ্ধাঙ্গুলিটা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বাঁকা হয়ে যায়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে বাঁকা হয়ে যায়, বা পেশেন্টরা নিজেরাই বলে যে বাত ব্যথাতে আঙ্গুল বাঁকা হয়ে গেছে। আবার একটা সময় পরে দেখবেন যে বৃদ্ধ বাড়িতে দাদা দাদি বা নানা নানি যদি থাকে,
দেখবেন যে পায়ের আঙ্গুলগুলো বা হাতের আঙ্গুলগুলো কিছুটা বাঁকা বাঁকা। দেখবেন দীর্ঘমেয়াদী হিস্ট্রি নিয়ে দেখবেন দীর্ঘমেয়াদী তারা বিভিন্ন ধরনের তেল, বাত ব্যথার জন্য যে তেলগুলো ব্যবহার করা হয় কবিরাজের মাধ্যমে। আমি যদিও এই বিষয়গুলো নিয়ে খুব জোরালো ভাবে কিছু বলতে চাই না, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমার এত বেশি যে বৃদ্ধ বাড়িতে তো অনেকেরই দেখেছি আমি যে কবিরাজির যে তেল বা কবিরাজের তেল মালিশ করে অনেকে বাত ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য। আবার অনেকে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে, বিভিন্ন ধরনের বিভিন্ন মানে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করে। তো এই যে দীর্ঘমেয়াদী যদি গাউট বা বাত ব্যথা থাকে তাহলে আঙ্গুলগুলো মূলত বাঁকা হয়ে যায়। কেন বাঁকা হয়ে যায়? এটা একসময় ব্যথায় কাতরাইতে কাতরাইতে দেখা যাচ্ছে যে একটা সময় পরে গিয়ে এই বৃদ্ধাঙ্গুলি বা পায়ের আঙ্গুলি বা হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায় এবং প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এরপর ব্যথা অন্যান্য অস্থি সন্ধিতে ছড়িয়ে পড়ে। অস্থি সন্ধিতে ছড়িয়ে পড়া বলতে পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট এবং নি জয়েন্ট, পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট এবং হাতের আঙ্গুলের জয়েন্ট বা হাতের ফ্যালাঞ্জেসের যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলোতে প্রচন্ড পরিমাণ পেইন এবং স্বাভাবিকভাবে হাত যে মুষ্টিবদ্ধ করার যে একটা শক্তি বা হাত দিয়ে স্বাভাবিকভাবে কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তু অনেক শক্তি দিয়ে ধরে হয়তো বা সেটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া, এটা সে করতে পারে না। অর্থাৎ হাত স্বাভাবিকভাবে মুষ্টিবদ্ধ করতে পারবে না। এটা হচ্ছে কিন্তু বাত ব্যথার লক্ষণ বা সাধারণত গাউটের লক্ষণ। দেখবেন যে কিছু কিছু মানুষ আছে বলবে যে হাত আমি স্বাভাবিকভাবে মুষ্টিবদ্ধ করতে পারি না। ওর হিস্ট্রি নিয়ে দেখবেন যে দীর্ঘদিন থেকে বাত ব্যথার সমস্যা আছে বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে। আচ্ছা, হাত পায়ের বিভিন্ন হাত পায়ের বিভিন্ন অস্থি সন্ধি আক্রান্ত হবে। অর্থাৎ হাত এবং পায়ের যতগুলো অস্থি সন্ধি আছে দীর্ঘমেয়াদী প্রসেসে আস্তে আস্তে সবগুলোতে ছড়িয়ে পড়বে, সেমিনাল ফ্লুইড গুলো কমে যাবে, সরি সাইনোভিয়াল ফ্লুইড গুলো কমে যাবে। পাশাপাশি কি হবে, বনস এর মাথায় যে অস্থি মজ্জা বা কার্টিলেজ গুলো আছে এই কার্টিলেজ গুলো ক্ষয় হতে শুরু করবে, যেটাকে বলে আমরা রিহেমেটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, এই ধরনের রোগগুলো দেখা দিতে পারে। আচ্ছা, আক্রান্ত অস্থি সন্ধি ফুলে যাবে, লাল হবে ও ব্যথা করবে। কিছুটা আমাদের অস্টিও আর্থ্রাইটিস এর মতো সিমটমস থাকবে এবং অনেক সময় দেখবেন যে খটখট আওয়াজ হবে, হ্যাঁ খটখট আওয়াজ হতে পারে। এই ধরনের লক্ষণগুলো সাধারণত ভাবে আমরা দেখতে পাবো। তবে সবগুলো লক্ষণই যে একটা পেশেন্টের মধ্যে থাকবে বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে সবগুলোই থাকতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট এসে এভাবে সরাসরি আপনাকে বলতে পারে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে পায়ের আঙ্গুল একদিকে বাঁকা হইলে আর সোজা হতে চায়, একদিকে যখন বাঁকা হয়ে যায় এটা সোজা হতে চায় না, 5 মিনিট 10 মিনিট পরে আবার দেখা যাচ্ছে যে একটা মানে হাত দিয়ে স্পর্শ করে বা শক্তি প্রয়োগ করে বাঁকা করলে বা সোজা করলে সোজা হয়, তাছাড়া কিন্তু দেখা যাচ্ছে হয় না। এরকম কিছু সিমটমস বলবে। দ্বিতীয়ত বলবে অনেক সময় পায়ের রগ টেনে ধরে, এরকম কথা বলে যে পায়ের রগ টেনে ধরে, আঙুল একদিকে বাঁকা হয়ে যায় এবং আঙুলের ভেতরে কিট কিট টাইপের ব্যথা, মনে হয় যে আঙুলের ভেতরে কামড় দিচ্ছে, কোনো কিছু আঙুলের ভেতরে কামড় দিচ্ছে, এরকম টাইপের ব্যথা থাকতে পারে বা এরকম সিমটমস নিয়ে আসতে পারে। তৃতীয়ত যে বিষয়টা হয় সেটা হচ্ছে পায়ের আঙুল একদিকে বাঁকা হয়ে থাকা, অর্থাৎ বাত ব্যথার কারণে দেখা যাচ্ছে একদিকে বাঁকা হয়ে আছে। এর জন্য হিস্ট্রি নেবেন, হিস্ট্রি নিয়ে দেখবেন যে পেশেন্ট কোনো না কোনো তেল বা কোনো না কোনো কিছু সে এটা ব্যবহার করার ফলে আস্তে আস্তে তার এটা হয়তো বা ব্যথাটা সাময়িকভাবে কমে যায়, কিন্তু স্বাভাবিকভাবে বাত ব্যথা খুব বেশি মানে রিকভার জনিত কোনো মানে ডিজিজ না, এটা রিকভার হয় না। যেহেতু একটা বয়সসীমা পরে গিয়ে এটা হয়, সেই সময় গিয়ে সকল ধরনের ওষুধ অ্যাপ্লাই করা যায় না। পাশাপাশি এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হয় না, শীতের সময় সবচেয়ে বেশি হয় বাত ব্যথাটা, কিন্তু এটা মানে কিছুটা সিজনাল ডিজিজও বলা হয় যে শীতের সময় এটা এর রেশিও বেড়ে যায়, তুলনামূলক ভাবে শীতের মধ্যে ব্যথাটা বেশি হয় শীতের মধ্যে। এইগুলো মিলে সমন্বিত ভাবে যদি আপনার কাছে মনে হয় যে এটা বাত ব্যথা হতে পারে বা বাত ব্যথার মতো মনে হচ্ছে, সেই অনুযায়ী আপনি মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে আপনি সাময়িকভাবে তাকে চিকিৎসা দিয়ে দেবেন। চিকিৎসার বেলায় এখানে বেশ কিছু বিষয় লেখা আছে, আমরা সবগুলো বিষয় নিব না, যে বিষয়গুলো নেব সেটা হচ্ছে বিশ্রাম নেব, অর্থাৎ বিশ্রাম বা বেড রেস্টে থাকবে, আক্রান্ত অস্থি সন্ধি নাড়াবেন, অর্থাৎ যে অস্থি সন্ধিটা বেশি ব্যথা হচ্ছে, যে জয়েন্টটাতে বেশি পেইন হচ্ছে সেই জয়েন্টে ভর দিয়ে দাঁড়ানোরও প্রয়োজন নাই, হাঁটারও প্রয়োজন নাই, সেই বিশেষ করে জয়েন্টে কোনোভাবে না নড়াচড়া করারও প্রয়োজন নাই। মাছ মাংস খাওয়া বন্ধ রাখতে হবে 15 দিন। 15 দিন বলতে এটা মূলত বাত ব্যথাটা সাধারণত ভাবে হাই প্রোটিন জাতীয় খাবার, যেগুলো মূলত হাই প্রোটিন জাতীয় খাবার। হাই প্রোটিন কোনগুলো? সাধারণত আমরা যেটা দেখি বা যেটা জানি আর কি, সেটা হচ্ছে লাল মাংস। এটা গরুর মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে, লাল টাইপের মাংস যেগুলো, কিছুটা লাল টাইপের মাংস বা কোনো গাঢ় টাইপের কালার দেখা যায়, এই ধরনের মাংসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিন জাতীয় এই খাবারগুলো বা এই মাংসগুলো কিন্তু
এই বাত ব্যথার জন্য অন্যতম প্রধান কারণ বা দায়ী অর্গানিজম হিসেবে কাজ করে আর কি। তো এই জন্য ওই সময়টাতে যেগুলোতে মূলত হিউজ পরিমাণে প্রোটিনের ইনটেক থাকে বা প্রোটিন আমরা পাই যে খাবারগুলো থেকে, যেমন মাছ, মাংস, এই জাতীয় খাবারগুলো আমরা কিছুদিন এড়িয়ে চলবো। কিছুদিন এড়িয়ে চলবো, কারণ কি, আপনি এদিকে ওষুধও খাচ্ছেন, এদিকে আবার এই প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে ইনটেক করছেন, খাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ভালো হবে না, কারণ অতিরিক্ত প্রোটিন যখন বডি পাবে, এটা কিন্তু আস্তে 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 এই সমস্যাটা বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যে কিছুদিন খাওয়া বন্ধ রাখতে হবে। এখানে যদি 15 দিনের কথা বলা হচ্ছে, আমার মতে এখানে কমপক্ষে 1 মাস, ওষুধ চলাকালীন সময়ে 1 মাস কি করতে হবে, বন্ধ রাখতে হবে। এবং শীতের সময়ে এটা একদমই বন্ধ রাখতে হবে, কারণ কি শীতের সময় এর প্রকোপটা বেড়ে যায়। আচ্ছা, আক্রান্ত জয়েন্টে গরম ও ঠান্ডা সেক দিতে হবে। এখানে মূলত ঠান্ডা সেক বলতে, ঠান্ডা সেক আসলে এখানে দেওয়া যাবে না। আমি এটার সঙ্গে একমত না, তবে এখানে গরম সেক দিলে মানে কি বলবো যে স্বস্তি বোধ হয় আর কি। গরম সেক বলতে আমরা কি বলবো, গরম সেক বলতে হট এয়ার ব্যাগ পাওয়া যায়। হ্যাঁ, হট এয়ার ব্যাগ পাওয়া যায়, এটার মধ্যে গরম পানি ভরে কি করা যায়, এই জায়গাতে সেক দেওয়া হবে। এটা যেগুলো ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, হট এয়ার ব্যাগ নামে পরিচিত। আপনারা চাইলে কিনে নিয়েও এটা তাকে দিয়ে দিতে পারেন। যে জয়েন্ট গুলোতে পেইন, যে জয়েন্ট গুলোতে ব্যথা হচ্ছে, সেই জয়েন্ট গুলোতে আমরা সাধারণত ভাবে হট এয়ার ব্যাগ দিয়ে গরম সেক দিতে পারি। কতক্ষণ, 15 থেকে 20 মিনিট সেক দিলে কি পাবেন, স্বস্তি পাবেন। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, হয়তো হট এয়ার ব্যাগ দিয়ে আপনি হালকা গরম পানি দিয়ে সেক দিলেন। সেটাও যদি করতে না চান, বোতলের মধ্যে হালকা কুসুম কুসুম গরম পানি নিয়ে নিবেন, নিয়ে সেটা দিয়ে সেক দিয়ে দিল। এভাবে মূলত গরম সেক দিলে কি হবে, ওই জায়গার মধ্যে রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যাবে, সেমিনাল ফ্লুইড গুলো ওই জায়গাতে জমা হবে, বা সাইনোভিয়াল ফ্লুইড গুলো ওই জায়গাতে জমা হবে, যার ফলে কি হবে, আস্তে আস্তে পেইনটা রিলিফ হবে। পেইনটা রিলিফ হবে। এখানে বেশ কিছু ওষুধের কথা লেখা আছে, আমরা এই ওষুধগুলো নিয়ে আলোচনা করবো না। পরের পেজে একটা ট্রিটমেন্ট দেওয়া আছে, সেই ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করবো। তাহলে গাউট নিয়ে আলোচনা করবো। গাউট বা আমরা এটাই বুঝলাম যে বেশ কিছু বিষয় বা বেশ কিছু লক্ষণের কথা আমি বলেছি, পাশাপাশি শীতে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সমন্বিত ভাবে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে একটা পেশেন্টকে কিন্তু নির্দ্বিধায় চিকিৎসা দেবো। চিকিৎসা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে যে যে জয়েন্টে ব্যথা হচ্ছে সেই জয়েন্ট না করা যাবে না, রেস্টে থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে হাই প্রোটিন যেগুলোতে পাওয়া যায়, যে খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় উপাদান থাকে, সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। আক্রান্ত স্থান বা ব্যথাযুক্ত স্থানে গরম সেক। এই হচ্ছে 3টা কাজ। এই পেজ থেকে আমরা 3টা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি গ্রহণ করবো, অর্থাৎ এই 3টা বিষয় আমরা এখান থেকে নেব। আচ্ছা, তারপরে পরবর্তী ট্রিটমেন্ট অফ গাউট। ট্রিটমেন্ট অফ গাউট বা বাত ব্যথা, অর্থাৎ একটা পেশেন্টের যে সিমটমস গুলো বা যে লক্ষণগুলোর কথা বললাম, সেই লক্ষণগুলো অনুযায়ী আপনি কি চিকিৎসা বা কি ট্রিটমেন্ট দিবেন। ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমে লেখা আছে ট্যাবলেট সলিভো 500 মিলিগ্রাম।